অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। পুজো তো প্রায় চলেই এলো, আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন থেকেই কেনাকাটা করা শুরু করেছেন, যেটি খুবই ভালো একটি বিষয়। আর বেশি দিন বাকি নেই। আপনারা প্রত্যেকে এইবারের দুর্গাপুজোকে আগের বারের তুলনায় আরও আনন্দময় করে তুলুন। যাই হোক, আজকের এই এপিসোডে আপনারা যেই ঘটনাটি শুনবেন সেটি খুবই দুর্দান্ত একটি ঘটনা, যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদের নন্দিনীদি। নন্দিনীদি নিঃস্বার্থভাবে আমাদেরকে ঘটনা পাঠিয়েই চলেছেন, কারণ আপনারা নন্দিনীদির ঘটনা খুবই পছন্দ করছেন। সেই কারণে নন্দিনীদি আপনাদের কথা ভেবে আমাকে ঘটনা পাঠাচ্ছে। আজকের এই ঘটনাটি অনেকটা বড় একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা যারা এখনও পর্যন্ত এপিসোডটিকে লাইক করেননি, অবশ্যই লাইক করে দেন। কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে অজানা সত্য। বন্ধুদের সঙ্গে শেয়ার তো করবেনই, আর চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা আরও মোটিভেট ফিল করি এবং আরও ভালো ভালো কাজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। নন্দিনীদি ঘটনাটিকে যেরকম করে লিখে পাঠিয়েছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, কেমন আছো তুমি? আশা করছি তুমি এবং সবাই অনেক ভালোই আছো। আরও একটা ঘটনা আমি তোমাকে লিখে পাঠাচ্ছি, আশা করছি তোমার ভালো লাগবে। এই ঘটনাটা আমি সংগ্রহ করেছি আমার জেঠিমার কাছ থেকে। তিনি যেমনভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি তেমনভাবেই তোমাকে লিখে পাঠাচ্ছি। ঘটনাটির সময়কাল 1996 থেকে 2000 সাল, শিলিগুড়িতে। জেঠিমাদের বাড়িতে তার মেয়েকে একজন পড়াতে আসতেন। তার নাম ছিল রঞ্জিত। সে সেখানকার একটি স্কুলের ক্লার্ক ছিলেন। তবে তার ইংলিশে খুবই ভালো জ্ঞান ছিল এবং খুব ভালো পড়াতেও পারতেন। জেঠিমাকে রঞ্জিত বাবু দিদি বলে ডাকতেন। জেঠিমার নিজের কোনো ভাই ছিল না, তাই তিনিও তাকে ভাই বলে ডাকতেন। এইভাবেই পড়াতে পড়াতে রঞ্জিত বাবু জেঠিমার বাড়িরই একজন হয়ে উঠেছিল। ছুটির দিনে অনেক সময় তিনি জেঠিমার বাড়িতে আড্ডা দিতেও চলে আসতেন। এমনও অনেকবার হয়েছে যে আড্ডা দিতে গিয়ে অনেক বেলা হয়ে যাওয়ার কারণে জেঠিমা তাকে বাড়িতেই খাইয়ে দিতেন। জেঠু আর জেঠিমা এই দুজনকে মনের কথা খুলে বলতো সে। জেঠু তাকে বলতেন, অনেক তো হলো, এবার একটা বিয়ে করো। রঞ্জিত বলতো, আসলে সংসারটা গোছাতে গিয়ে না নিজের দিকটা দেখার সময় পাই না। ছোটবেলায় মা মারা যায়, বাবা তার মাসিকে বিয়ে করে। সেই পক্ষে এক বোন আর এক ভাই আছে তার। মাসি এমনি ভালো মা, কিন্তু নিজের ছেলে মেয়ের স্বার্থ আগে দেখেন। বাবার বয়স বাড়তে বাড়তে পরিবারের দায়িত্বটা তার কাঁধে পড়ে। লেখাপড়া শেষ করে চাকরি করে আগে বোনের বিয়ে দেয়, তারপর বাড়িতে কিছু কাজ করায়। এখন ভাইও বড় হয়েছে, পড়াও শেষ করেছে, কিন্তু চাকরি পাচ্ছে না, তাই ছোটোখাটো ব্যবসা করছে। তবে কতটুকু করতে পারবে তা ঠিক নেই। ছোট ভাইটা খুব আরামপ্রিয় মানুষ, কষ্ট করতেই চায় না। তার উপর আবার বেশ নায়ক নায়ক ভাব। বাবা সব বোঝেন কিন্তু কিছুই বলেন না। এইভাবেই চলছিল সব কিছু।
বাড়িতে রঞ্জিতবাবুর বিয়ে নিয়ে কারোর কোনো মাথা ব্যথাও ছিল না। যদি বিয়ের পর ছেলে বিগড়ে যায়, আলাদা হয়ে যায়, সেসব ভেবে তার সৎ মা অর্থাৎ মাসিটা বিয়ের কথা বলতো না। কিন্তু কপালের লেখা কি কেউ মুছতে পারে? জেঠিমা লক্ষ্য করলেন বেশ কিছুদিন ধরে রঞ্জিত পড়াতে আসে, পড়ায় আর চলে যায়। খুব একটা কথা বলে না, আড্ডা দিতেও আসে না। তিনি ভাবলেন, বাড়িতে কি কোনো অশান্তি হয়েছে? কি জানি বাবা, মা মরা ছেলে, তার জন্য ভাববারও কেউ নেই। শেষে একদিন জেঠিমা জিজ্ঞেস করেই ফেললেন, কিরে, কি ব্যাপারটা কি তোর? কথাই বলিস না, পড়িয়ে চলে যাস, শনিবার রবিবার করে আর আসিসও না। শরীর খারাপ না মন খারাপ? তোর জামাইবাবুও জিজ্ঞেস করছিল, বাড়িতে কি কিছু হয়েছে? হাসি মুখে বলেন, আরে না না, স্কুলে একটু কাজের চাপ চলছে, তাই আসতে পারছি না। কিছু হলে অবশ্যই বলবো। কিন্তু জেঠিমার মন তাতে ভরল না। তিনি রঞ্জিতবাবুর পাড়ায় খোঁজ নিয়ে জানতে পারলেন তার বাড়িতে একটা চাপা ঝামেলা চলছে। তার বোনের বিয়ে হয়ে গেছে, বিয়েতে সবই দেওয়া হয়েছে, তবুও তার বোন এখন একটা বাইক চাইছে। তার বাপের বাড়িতে আসতে কষ্ট হচ্ছে, তার বরকে একটা বাইক দেওয়ার বায়না করছে সে। আর তাতে রঞ্জিতবাবু সাফ সাফ মানা করে দিয়েছে। সে জানিয়ে দিয়েছে যে এটা তার পক্ষে সম্ভব নয়। তবে মাসখানেক পর শোনা গিয়েছিল বাইকটা নাকি রঞ্জিতবাবুর ভাই কিনে দিয়েছিল। সে কোথায় টাকা পেল জানতে চাইলে তার ভাই বলে এটা নাকি তার ব্যবসার টাকা। রঞ্জিতবাবু জানেন যে তার ভাইয়ের ব্যবসাটা খুব একটা ভালো চলে না। আসলে রঞ্জিতবাবুকে লুকিয়ে তার বাবাই এই কাজটি করেছেন। আর সঙ্গে রয়েছে তার সৎ মা। রঞ্জিতবাবুর খুব দুঃখ হয়েছিল সেই দিন। এরপর সে জেঠিমা আর জেঠুকে এইসব জানায় আর কাঁদতে থাকে। পরে তাকে বোঝানো হলে সে চুপ করে যায়। এইবার সকলকে রঞ্জিতবাবু অবাক করে দিয়ে একটি কথা বলে, যেটা কেউ ভাবতেও পারেনি। কথাটা হলো, একটি মেয়ে রঞ্জিতবাবুকে ভালোবাসে। মেয়েটি নিজেই সেই কথাটা চিঠি লিখে জানায়, পরে মুখেও জানিয়েছে। রঞ্জিতবাবু তাকে হ্যাঁ বা না কোনোটাই বলেনি। জেঠিমা তো খুবই খুশি হয় আর বলেন, কই নিয়ে আয় একদিন আমাদের বাড়িতে, দেখি কেমন দেখতে সে। তবে সমস্যাটা হলো মেয়েটার বয়সটা অনেকটাই ছোট। রঞ্জিতবাবুর বয়স তখন প্রায় ৩৮ বছর আর মেয়েটির বয়স ২৩ বছর। অনেক বোঝানোর পরও মেয়েটি কিছুতেই বুঝতে চাইছে না। এবার আপনারাই বোঝান। জেঠিমা মেয়েটির সঙ্গে কথা বলে যা বুঝলেন, মেয়েটি বুঝতেই চাইছে না। তাই জেঠিমা রঞ্জিতকে বলেন, তুই বিয়েটা করে নে। অনেক দিন ধরে এই জিনিসটা চলতে থাকার কারণে রঞ্জিতবাবুর মনেও মেয়েটাকে নিয়ে একটু দুর্বলতা জন্মেছিল। এরপর সেটাই হলো যেটা মেয়েটি চেয়েছিল। কিন্তু মেয়েটার বাড়িতে জানাতেই ব্যাপারটা খুবই খারাপ হয়ে গেল। তারা মানা করে দেয়। তাদের মানা করার যথেষ্ট কারণও ছিল। ১, রঞ্জিতবাবুর অনেক বয়স। ২, ইকোনমিক্যালি মেয়েটির বাপের বাড়ি অনেক পয়সাওয়ালা ছিল। শেষে মেয়েটি সুইসাইড করতে গেলে তার বাবা মা রাজি হয়ে যায়। মন থেকে কোনো বাড়ি রাজি ছিল না। কোনো অনুষ্ঠান করেও বিয়েটা হয়নি। রেজিস্ট্রি করে একটা ছোট পার্টি দেওয়া হয়েছিল। বিয়ের পর কিছু মাস একসাথে থাকলেও পরে রঞ্জিতবাবু আলাদা হয়ে যান তার বাড়ির অশান্তির কারণে।
তার সৎ মা তার বিয়েটাকে মেনে নিতে পারেনি। রঞ্জিতবাবুর বউ প্রেগনেন্ট হলে তারও অ্যাক্সিডেন্ট করিয়ে মিসক্যারেজ করিয়ে দেন। শেষে তারা অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে চলে যান। সেখানেই তারা আনন্দে থাকেন আর তাদের একটা ফুটফুটে মেয়ে হয়। মেয়েটির যখন বয়স প্রায় 2 বছর তখন রঞ্জিতবাবুর বাবা মারা যান। পারলৌকিক কাজ তার ছোট ভাই করে। রঞ্জিতবাবুকে করতে দেওয়া হয়নি, এমনকি তার বউ বাচ্চাকেও বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। পরে আত্মীয়রা বোঝালে তার সৎ মা রাজি হন। তার নিজের মাসি, মায়ের আপন বোন, সে কিভাবে নিজের দিদির ছেলের সাথে এমন করছে তা তিনি ভেবেই পান না। বাবা মারা যাওয়ার পর আরও কটা বছর কেটে যায়। জেঠিমা আর জেঠু ওদের সেই ভাড়া বাড়ি যেতেন। ততদিনে রঞ্জিতবাবু আর ওদের বাড়িতে পড়াতেন না, কিন্তু একটা আত্মিক বন্ধন গড়ে উঠেছিল তাদের মধ্যে। ভাইফোঁটা দেওয়া, বিজয়াতে আশীর্বাদ দেওয়া সব কিছুই হতো তাদের মধ্যে। কিন্তু চন্দ্রপতন হলো এইবার। একদিন রঞ্জিতবাবুর ওয়াইফ জেঠিমাকে কল করে কিছু কথা বলে। সে কথা শোনার পর জেঠিমা রঞ্জিতবাবুর বাড়ি যায়। তখন তার বউ বলে, জানেন আপনার ভাই আজকাল কি শুরু করেছে? শুনুন তবে। রাতের একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে বসে থাকে, কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। সকালে জিজ্ঞেস করলে কিছু বলতে চায় না। প্রতিদিন কিছু না কিছু হারাচ্ছে। কোনোদিন টিফিন বক্স, কোনোদিন ছাতা, কোনোদিন রুমাল। গতকাল তো পায়ের জুতোটাই হারিয়ে ফেলেছে। সেই দিন খালি পায়ে বাড়ি এসে ঢুকেছে। আমার খুবই চিন্তা হচ্ছে ওকে নিয়ে। জেঠিমা সবকিছু শুনে নিজেও চিন্তায় পড়ে যান। তিনি বাড়ি ফিরে সবটা বললেন জেঠুকে। দুজনে মিলে রঞ্জিতবাবুর সাথে কথা বলেন। তাতে আরও ভয়ঙ্কর কথা শুনতে পেলেন তারা। রঞ্জিতবাবু বলেন, আপনারা আমার নিজের লোক, তাই আপনাদের আমি একটা কথা বলছি। আমার বউকে এখন কিচ্ছু বলবেন না। আমি মারা যাব খুব তাড়াতাড়ি, তাই সব কাজ গোছাচ্ছি। আমার মাথার ঠিক নেই। আমি না থাকলে ওকে দেখবার সামলাবার কেউ নেই। তার টাকা পয়সা, আমি সব কিছু ঠিক করে যাচ্ছি। বাচ্চা মেয়েটাও অনেক ছোট, তার বড় হতে যেন কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থাটাও আমাকে করে যেতে হবে। অনেক কাজ, কিন্তু হাতে সময় কম। এই কথা শুনে জেঠু অবাক হয়ে যান। জেঠু বলেন, নেশা করছো নাকি তুমি আজকাল? কি হয়েছেটা কি তোমার? তুমি জানো তুমি কি বলছো? মারা যাবে মানে? তুমি কিভাবে জানলে যে তুমি মারা যাবে? রঞ্জিতবাবু বললেন, জামাইবাবু, বোঝাতে পারলে তো ঠিকই বোঝাতাম, কিন্তু সেটাও সম্ভব নয়। সেসব শুনে আপনি আমায় পাগল ভাববেন। জেঠিমা বলল, তুই একবারও ভেবেছিস তোর বউয়ের বয়সটা কত? এই বয়সে বিধবা হবে মেয়েটা, ওই ছোট বাচ্চাটাকে নিয়ে। এইসব কি কথা বলছিস তুই? রঞ্জিতবাবু বলেন, আমি জানি, তাই তো ওকে কিছু বলিনি, আপনাদেরকেই বললাম শুধু। পরে রঞ্জিতবাবু তার শ্বশুর বাড়িতেও জানায় এই কথা, কিন্তু শুধু শ্বশুর আর শাশুড়িকেই নয়, স্কুলের কিছু টিচার্স আর হেডমাস্টার মশাইদেরকেও জানান। সবাই অবাক হয়েছিল এই কথায়। বেশিরভাগই মনে করেছিল রঞ্জিতবাবুর মাথার প্রবলেম দেখা দিয়েছে, তার মানসিক ট্রিটমেন্টটা আগে হওয়া উচিত। তবে একটু একটু করে রঞ্জিতবাবুর মানসিক এবং শারীরিকভাবে তিনি দুর্বল হতে শুরু করলেন। তার শরীরটা আস্তে আস্তে ভাঙতে শুরু করল। রাতের বেলায় উঠে বসে কাঁদতেন, মেয়ের মাথায় হাত বোলাতেন, বউকে জড়িয়ে ধরে কাঁদতেন। কিছু কথা তিনি তার বউকে বলে গিয়েছিলেন, আমায় যেতে হবে, আমার সময় হয়ে গিয়েছে, তবে আমি থাকবো তোমাদের পাশে সব সময়। ওরা তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না বলেছে, সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। অনেক বললাম, তবুও শুনছে না।
বলল আমাকে যেতেই হবে। তুমি কাঁদবে না কেমন? আমি মরে গেলেও আমি তোমার কাছেই থাকব। রঞ্জিত বাবুর বউ অনেক জানতে চেষ্টা করলেও জানতে পারেনি। তারা বলতে কারা? কাদের কথা বলছে রঞ্জিত বাবু? রঞ্জিত বাবুর মানসিক ট্রিটমেন্ট শুরু করা হয়, মেডিসিন চলতে থাকে। কখনো মনে হতো এই তো সব ঠিক হয়ে আছে, সবটাই ওর মনের রোগ। পরে বোঝা যেত যে না, কিছু তো একটা ব্যাপার ঘটেছে যা আমাদের বোঝার বাইরে। মৃত্যুর কিছুদিন আগে রঞ্জিত বাবু তার সৎ মাকে দেখতে চাইছিলেন। জেঠিমা নিজে গেলেন তাদের বাড়িতে, সবকিছু বললেন তাকে। শুনে সৎ মা রঞ্জিত বাবুর সাথে দেখা করলেন আর কান্নায় ভেঙে পড়লেন। বললেন, আমি পাপ করেছি, তোকে মায়ের স্নেহ দিইনি, নিজের স্বার্থ দেখে গেছি। তোর বাবাকেও ভয় দেখাতাম, তাই সে মুখ ফুটে কিছু বলতে পারতো না। আজ আমার নিজের ছেলেমেয়েরাই আমাকে দেখছে না, তাদের ধান্দা শুধু আমার থেকে টাকা নেওয়া। কিন্তু তুই আমার থেকে কিচ্ছু চাসনি কোনো দিনও, তাই আজ তুই আমাকে বল তুই কী চাস। রঞ্জিতবাবু বললেন, তুমিই আমার মা, শুধু আমার মেয়ে আর বউকে দেখে রেখো, এইটুকুই চাই। ব্যাপারটা 3 মাসের মধ্যে শেষ হয়ে গেল। রঞ্জিতবাবু ঘুমের মধ্যেই মারা গেলেন। রেখে গেলেন তার 4 থেকে 6 মাসের মেয়ে আর বউকে। সাথে সবার চোখের জল আর এক বুক ভালোবাসা নিয়ে তিনি সত্যি সত্যিই চলে গেলেন। সবার স্মৃতিতে তিনি রয়ে গেলেন। ঠিক হচ্ছিল কলকাতাতে এনে আরও ভালো করে ট্রিটমেন্ট করানো হবে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। জেঠিমা চোখ মুছছিলেন বারবার। আমারও টপ করে চোখ থেকে জলের ফোঁটা পড়ল। সত্যিই কি অদ্ভুত একটা ঘটনা। জেঠিমা আরও বলল, জানিস, আমরা কতদিন কোনো খাবার মুখে তুলতে পারিনি। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে কে যেন ভেঙে দিয়ে গেছে। স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল। তার মধ্যে ওর বউকেও সামলাতে হয়েছিল। ওদের বাড়ি থেকে আবার বিয়ে দেওয়ার কথা হচ্ছিল, কিন্তু ওর বউ সাফ সাফ মানা করে দিয়েছিল। বিয়ে আর সে করবে না, আর করেও নি। পরে ওই স্কুলে সে চাকরিটা পায়, মেয়েটাকে মানুষ করে। মেয়ে এখন অনেক বড় হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। এখন মা মেয়ে মিলে পুনেতে রয়েছে। এখনো কথা হয় ফোন কলে। মেয়েটা দেখতে অনেকটা রঞ্জিতের মতো। সত্যি কি অদ্ভুত একটা ঘটনা। আমি শুনে কিভাবে যে লিখব বুঝে উঠতে পারছিলাম না। সত্যি কি এমন ঘটেছিল রঞ্জিত বাবুর সাথে, নাকি তার মানসিক কোনো সমস্যা দেখা দিয়েছিল? আমার জানা নেই। তার সাথে কি ঘটেছিল সেটা কেউই বলতে পারবে না। কারা তার কাছে আসতো? কেই বা তাকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছিল? আর সেই বা কেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে উঠেছিল? এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তার কাছেই আছে। আজ এখানেই শেষ করছি। আশা করছি তোমারও ভালো লাগবে। আজকের মতো টাটা, গুড নাইট। একবার চিন্তা করে দেখুন, কতটা অদ্ভুত একটা ঘটনা। রঞ্জিত বাবুর কথা অনুযায়ী তাকে মৃত্যুর আগে কারা যেন নিতে আসতো, আর সব সময় রঞ্জিত বাবু এটা বলতেন তিনি হয়তো আর কয়েকদিনের মধ্যে মারা যাবেন। একটা মানুষ কিভাবে তার ভবিষ্যৎ দেখতে পারে? তার যে মৃত্যু হবে সেটা সে কিভাবে বলতে পারে? যদি তার মানসিক রোগ থেকেও থাকে, তাহলে সত্যি সত্যি তিনি কিভাবে মারা গেলেন? তার কথা এত সত্যি হয় কি করে? আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব, কারণ আমিও জানতে চাই আপনাদের মতামত। চলে যাচ্ছে আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন নিতু কুমার, আমাদের সঙ্গে রয়েছেন জয় বণিক, শারমিন আক্তার, কমেন্ট করেছেন এএস রিয়াল, কমেন্ট করেছেন বিবেক দাস, তানিয়া মল্লিক, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন অজন্তা হরি, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন বিদাস এফএফ, চুমকি ঘোষ, তাপস লেট, কমেন্ট করেছেন সোমনাথ দাস, কমেন্ট করেছেন স্বপ্না বজাল,
সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। এইভাবেই আপনারা পাশে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, যাতে আমরা ভবিষ্যতে আরও এগোতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।